বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের জন্য একটি রোমান্টিক নতুন গল্প নিয়ে আসলাম। আশা করি তোমাদের ভালো ও মজা লাগবে। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো মূল গল্পে চলে যায়। আব্বা মারা যাবার 6 মাস না যেতেই বাবুল চাচার আমাদের বাড়িতে রোজ যাতায়াত শুরু হয়েছে। চাচা আসলেই মা ভাত বসাতেন বা চায়ের পানি চড়াত। চাচা আসার সময় হাতে করে বাজার নিয়ে আসতো, ব্যাগ ভর্তি বাজার। মা ওনার হাত থেকে বাজারের ব্যাগ নিয়ে বিমর্ষ চাহনিতে নরম কণ্ঠে বলে উঠতেন, ঘরে গিয়া বসেন। আমি চায়ের পানি চড়াই। মায়ের নরম কথায় বাবুল চাচা হাসি দিত। এ হাসির অর্থ আমার তখনও জানা ছিল না। বয়সটা কম আমার, 10 বছর হবে। সব জিনিস এতটা না বুঝলেও শুধু এতটুকু বুঝতাম, বাবুল চাচা আমাদের সাহায্য করছেন। না হলে প্রতিদিন আমার জন্য লজেন্স আনবেই বা কেন? আমি বস্তির ওই ঝুপড়ির ঘরটাতে থাকলে উনি আমার হাতে লজেন্স হাতে দিয়ে বলতেন, নে আপন, লজেন্স খা। আমিও হাসি মুখে লজেন্স নিয়ে বাইরে ছুটতাম। মা আমার দিকে তাকিয়ে থাকত। দুটো লজেন্স পেলে একটা মালাকে দিতাম, আরেকটা আমি খেতাম। একটা থাকলে সমান সমান ভাগ করে খেতাম। মালা আমার ছোটবেলার বন্ধু, অনেক ভালো বন্ধু। দিনের অনেকটা সময় আমরা স্টেশনে কাটাই। ভাঙড়ি জমাই, ট্রেন আসলে কুলির কাজ করি, কখনো কখনো বাদাম বুটো বেচি। এই স্টেশনে অনেকের সাথেই সখ্যতা, কিন্তু মালার সাথে সখ্যতা আমার ছোট থেকেই। মালার বাবা মা নেই, আমাদের বস্তিতে ওর বুড়ি নানির সাথে থাকে। আপন বলতে শুধু ওই বুড়ি নানি, সব স্টেশনের পাশেই বস্তি। এ জীবন কেমন তা শব্দ জগতের মানুষের উপলব্ধি করা সম্ভব নয়। শব্দ সমাজ যা জানে তার ছিটেফোঁটাও আমাদের সাথে মেলে কিনা সন্দেহ। হ্যাঁ, আমরা টোকাই, আমরা কুলি, আমরা ফেরিওয়ালা। আমরা সভ্য সমাজের মানুষের মতো অত শিক্ষিত নই। আমরা দুবেলা পেট পুড়ে খেতে পেলেই খুশি হই। আজকে ভাঙড়ি বেশি পাইনি, যা পেয়েছিলাম তা খুব কম। মহাজন টাকাও বেশি দেয়নি, 10 টাকা দিয়েছে। মালার সাদা মুখটা আজ কালো হয়ে গেছে। সেও বেশি কিছু পায়নি। বাড়িতে কি নিয়ে ফিরবে এটা ভেবে কষ্ট পাচ্ছে। কুলির কাজ করেও শান্তি পাই না। আমাদের দিয়ে কেউ কেউ কাজ করায় না, আমরা নাকি ছোট। আবার কেউ বর্বর সুটকেস মাথায় চাপিয়ে 2 টাকা 3 টাকা দিয়ে লাথি মারে। এরাই তো শব্দ সমাজের মানুষ। কষ্ট লাগে খুব, ঢের কষ্ট। নে তুই এ 10 টাকা নে। মালা আমার দিকে একবার তাকায়, আরেকবার টাকার দিকে তাকায়। কি ভাবছিস? নে ধর, চাচি তোকে বকবে রে। আমি হাসি। হেসে বলি, মা আমাকে এখন আর বকে না রে। ওই বাবুল চাচা আছে না, উনি আমাদের ব্যাগ ভর্তি করে বাজার করে দেয়। আচ্ছা, উনি কেন ব্যাগ ভর্তি করে বাজার করে দেয়? আমাদের সাহায্য করে তাই। তাহলে আমাদের সাহায্য করে না কেন? আমরাও তো 2 বেলা খাইতে পারি না। আমি আবার হাসি। হাসতে হাসতে গড়াগড়ি খাই। তারপর বলি, আচ্ছা বাবুল চাচাকে বলবো তোরেও যেন সাহায্য করে। কেমন? এবার টাকাটা ধর, চল বাড়ি যাই। মালা টাকাটা হাতে নেয়। তারপর দুজনে ট্রেন লাইন ধরে বস্তির দিকে হাঁটা দেই। বস্তিতে ফিরেই দেখলাম ঝুপড়ির দরজা দেয়া। ঝুপড়িই বললাম, ঘরটা তো ছোট। আর একটাই ঘর। মা আর আমি মেঝেতে বিছানা করে ঘুমাই। আমাদের খাট নেই, তাই মা আমাকে কোলের কাছে নিয়ে এখনো ঘুমায়। আব্বা থাকতেও আমাদের কষ্ট হতো, কিন্তু এতটা না। আব্বা আর মা দুপাশে ঘুমাতো, আর আমি মাঝখানে। কি শান্তির ঘুম! এখনো আমি মায়ের কোলে শান্তিতে ঘুমাই। তবে আমি বুঝতে পারি মা অনেক রাত পর্যন্ত ঘুমায় না। চোখের জল ফেলে। মায়ের চোখের জল মাঝে মাঝে আমার মাথা স্পর্শ করে। আমি ঘুমের ভান করে থাকি। আব্বাকে হারানোর পর মা কেমন যেন হয়ে গেছে। তবে ইদানিং মাকে একটু ফুরফুরে মনে হয়। যবে থেকে বাবুল চাচা আমাদের বাড়িতে যাতায়াত করে তবে থেকে। আব্বা মারা যাওয়ার পর মা তেমন সাজগোছু করত না, এখন একটু সাজগোছু করে। ভালোই লাগে আমার। সবকিছু এত ভালো চলতেছে। বাবুল চাচার মতো মানুষ যদি আরও অনেক থাকতো তাহলে বস্তিবাসীদের এত কষ্ট থাকতো না। ঝুপড়ির সামনে গিয়ে বুঝলাম মা ভেতরে আছে। আরও কেউ থাকতে পারে, কেন জানি আজ ডাকলাম না। চুপি চুপি উকি দিলাম। যা দেখলাম তা নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। চোখে হাত দিয়ে ঘষা দিয়ে আবার দেখার চেষ্টা করলাম। যা দেখছি তাই সত্যি। মায়ের সাথে বাবুল চাচা লেপ্টে আছে। দুজন সুখের সাগরে হয়তো হাবুডুবু খাচ্ছে। আমি ধরাত করে বসে পড়লাম। যা দেখছি নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি এত কিছু বুঝি না।
শুধু এতটুকু জানি মা আর বাবুল চাচা যা করছেন তা ভালো নয়। খারাপ কাজ, খুব বাজে কাজ। কতক্ষণ বাইরে বসেছিলাম আমার মনে নেই। তখনও বাবুল চাচা ঝুপড়ি থেকে বের হয়নি। মালার ডাকে আমি তার দিকে তাকালাম। অস্ফুটভাবে বললাম, যাবি না? কোথায়? ট্রেন আইতাছে। আমি উঠলাম। বললাম, তুই সামনে যা, আমি আইতাছি। আচ্ছা। মালা এগিয়ে গেল। আমি আরেকবার ঘরে উকি দিলাম। শুয়ে থেকে দুজন যেন কি শালা পরামর্শ করছে। চুপচাপ আমি মালাকে অনুসরণ করতে লাগলাম। কয়েকটা ব্যাগ ধরতে পারলে মালার আজকের খাওয়াটা হয়তো হয়ে যাবে। আমার না খেলেও চলবে। যা দেখলাম তাতে পেটের ক্ষুধা মিটে গেছে। নিজের প্রতি প্রচণ্ড রাগ হতে শুরু হলো। কেন উকি দিলাম? না দেয়াই তো ভালো ছিল। কেন এত তাড়াতাড়ি ফিরলাম ঝুপড়িতে? এত তাড়াতাড়ি না আসাই তো ভালো ছিল। মনে মনে কপাল চাপড়াতে থাকলাম। সুখের পৃথিবীতে মেঘের ঘনঘটা। রাতে ঝুপড়িতে ফিরে দেখলাম গোস্তের সুগন্ধ ছড়াচ্ছে। আজকের ঘটনার পর আমি বুঝতে পারলাম এ সুগন্ধ নয়, দুর্গন্ধ ছড়াচ্ছে। আমার ভীষণ বমি পাচ্ছিল। নিজেকে ঠিক রেখে ঝুপড়িতে ঢুকলাম। বাবুল চাচা চলে গেছে। মায়ের সাথে যে জায়গাটায় খারাপ কাজ করছিল সে জায়গাটা দেখতেই মেজাজ তিরিক্ষি হয়ে গেল। মা পেছন থেকে ডাকে, আপন কি রে বাপ? কি হয়েছে তোর? আমি কোনো কথা না বলে চুপ থাকি। মা আবার আমাকে জিজ্ঞেস করে, কথা কস না কেন আপন? কি হয়েছে? আমি এবার বললাম, গোস্ত পাইলা কই মা? মা হাসে উত্তর দেয়, তোর বাবুল চাচা দিয়ে গেছে। বাবুল চাচা শুধু আমাগরে কেন দেয়? বস্তিতে আরও মেলা মানুষ আছে তো তা গড়ে দেয় না, খালি আমাগো দেয় কেন মা? আমার এ প্রশ্ন শুনে মা হতভম্ব হয়ে যায়। হয়তো মনে মনে ভাবে এ কোনো আপনকে দেখছি। কও মা, চুপ থাকিস না। মা বলে, তোর এত কথার উত্তর দিবার পামু না। যা গায়ে পানি দিয়া আয়। আমি দাঁড়িয়ে থাকি, নড়াচড়া করি না। আব্বা মারা যাবার পর আমরা হয়তো খারাপ অবস্থায় ছিলাম, কিন্তু না খেয়েছিলাম না। মানুষের লাথি উষ্ঠা একবার খেলেও আরেকবার ঠিকই পেটের অর্ধেকটা পূরণ হতো। কি হলো? যা দাঁড়াই আছিস যে? মায়ের কথায় আমি কলের দিকে হাঁটা দিলাম। খেতে বসলাম। মুখটা ভার হয়ে আছে। সামনে গরুর গোস্ত, ডাল আর ভর্তা। আমি শুধু ডাল আর ভর্তা নিলাম। মা অবাক হয়ে জিজ্ঞেস করল, গোস্ত নিলি না বাপ? আমি স্বাভাবিকভাবে বললাম, না মা। কেন? তোর না গরুর গোস্ত মেলা পছন্দের, সেই জন্যে তোর বাবুল চাচাকে গোস্ত আনতে কইছিলাম। নে খা, আমি দিতেছি। মা গোস্ত দেওয়ার জন্য চামচে গোস্ত তুলে আমার পাতের দিকে ধরল। আমি প্লেটটা সরালাম। কি হইল বাপ? নে না মা, খামু না। আইজ ভাল লাগতাছে না। কি হয়েছে তোর? আইজ এমন করতাছস কেন? জ্বর আসছে নাকি? দেখি। মা আমার দিকে হাত বাড়ায়। আমি হাত সরিয়ে দেই। এ হাতে পাপ লেগে আছে যে। মা, বাবুল চাচারে আর গোস্ত আনতে কইও না। আমার ভাল লাগে না গোস্ত। আমার আজকের কথাবার্তা শুনে মা কিছুটা অবাকি হয়েছে। আমি তার দিকে তাকাইনি। শুধু ডাল আর ভর্তা দিয়ে চুপচাপ ভাত খেয়ে শুয়ে পড়লাম। আমি গোস্ত খেলাম না বলে মাও খেল না। আমার পাশে শুয়ে পড়ল। আজকে আমাকে আর কাছে টেনে নিল না। টানলেও হাত সরিয়ে দিতাম। ওই হাত আর শরীরে পাপ লেগে আছে যে সারারাত আমার চোখে ঘুম নেই। শুধু বাবুল চাচা আর মায়ের লেপ্টে থাকার দৃশ্য বারবার মনে পড়ছিল। এতবার এ দৃশ্যটাকে সরাতে চাইলাম, কিন্তু ব্যর্থই হলাম। দ্বিতীয় গল্প। বিয়ের 3 বছর অতিবাহিত হলেও স্বামীর ঘর রেখে শাশুড়ির ঘরে রাত কাটাতে হয় প্রিয়তাকে। এটা নিয়ে শুরুতে তার আক্ষেপ না থাকলেও দীর্ঘদিন হলো স্বামীর সান্নিধ্য পেতে মন ছটফট করে। বিয়ের পর কোনো নারী বা স্বামী থেকে দূরত্ব বজায় রাখতে চায়, অথচ তার তাই করতে হচ্ছে। সে কেবলই নিশ্চুপ হয়ে দিন গুনতে থাকে কবে তার অপেক্ষার অবসান হবে, কবে তার স্বামীকে নিজের করে পাবে। এভাবে দীর্ঘ প্রতীক্ষার পর আজ তার সেই অপেক্ষার অবসান হতে চলেছে। তাই কয়েকটি শাড়ি নিয়ে রান্নাঘরে শাশুড়ির কাছে যেত পছন্দ করে দিতে। কিন্তু যাত্রাপথে দরজার বাহির থেকে একটি কথা শুনে থমকে গেল সে। তার শাশুড়ি বিচলিত হয়ে বলছেন, তাই যে বউ তো বিদেশ থেকে চলে আসছে, মেজ বউ বাড়িতেও পৌঁছে গেল বলে। অথচ ছোট বৌমাকে ওর বলা কথাগুলো এখনো বুঝিয়ে বলতে পারলাম না। ও বাড়ি ফিরে আবার গন্ডগোল পাকাবে না তো? শাশুড়ি মায়ের বিচলিত কথার জবাবে সুমি নির্লিপ্ত কণ্ঠে বলে, ঝামেলা তো করতে পারেই আম্মা। আপনার ছোট ছেলে যে গোয়ার, বাড়ি ভর্তি মানুষজন তো মানবে না। তার চেয়ে না হয় ছোট যাকে কথাগুলো বলে দেন। জবাবে তিনি ইতস্তত করে বলেন, কিন্তু বুমাকে এসব বলি কি করে বলতো? তুমি একটু আমার হয়ে ওকে বলে দেবে, বুঝিয়ে বলো। ও যেন ভেঙে না পড়ে। দরজার আড়ালে দাঁড়িয়ে শাশুড়ির এমন কথা শুনে প্রিয়তার পিলে চমকে উঠল।
সন্দেহের উদ্রেক হল হৃদয়ে। তাকে কি জানাতে বলেছে তার স্বামী, যা বলতে তার শাশুড়ির এত দ্বিধা? আর তা না জানালে হুট করে হট্টগোলের কথাই বা আসছে কেন? বাই এনি চান্স কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি তো? সে শুনেছে বিদেশ গিয়ে ভিসা সংক্রান্ত জটিলতায় ভুগে অনেককে বিয়ে করতে হয়। তাই যে বউ এমন কিছু করেনি তো? পরে সেই মেয়ে দেশে নিয়ে ফিরেছে। প্রশ্নটা মনে আসতেই নিজস্ব পৃথিবী চুরমার হয়ে গেল তার। মাথা ভনভন করে ঘুরতে লাগলো, দম বন্ধ হয়ে আসতে চাইল বিশ্রীভাবে। এমন কিছু হলে সে সইবে কিভাবে? চোখ ছাপিয়ে কান্না এলো তার, কিন্তু মনকে বুঝ দিল এমন কিছু তো নাও হতে পারে। বিস্তারিত না জেনে কষ্ট পাওয়া বোকামি। সে কোনোমতো নিজেকে সামলে নিয়ে কান সজাগ রেখে তাদের কথোপকথন শুনতে লাগল। কানে বাজল সুমির আতকে ওঠা কণ্ঠের জবাব, না মা, আমি কিছুতেই এসব বলতে পারবো না। ছোট যা তার স্বামী আসবে বলে আজ 7 দিন হলো নিজের ঘর গোছাচ্ছে। পুরো ঘর গুছিয়ে নিজেও এখন সাজগোজ করতে বসেছে। এই আনন্দিত মুখের উপর কি করে এসব বলবো আমি? ওই ছোট্ট মনকে ভাঙার সাধ্য আমার নেই। কথাটা বলে মন ভার করল সুমি। যা ভাঙার তা এমনি ভাঙবে সুমি, হয়তো আগে অথবা পরে। তাইজেব এলে তখন তো প্রিয়তা ঠিকই সব জানবে। মাঝখান থেকে এখন বললে কোনো ঝামেলা হবে না। তাই এত ইতস্তত না করে সরাসরি তাকে গিয়ে বলে দাও। তাইজেব তার সাথে সংসার করতে চায় না। সে যেন তার নিজের সীমা মেপে চলে, পারলে বাবার বাড়ি চলে যায়। ঝামেলা শেষ। তরকারিতে লবণ ছিটিয়ে পাশ থেকে হেয়ালি করে কথাটা বলল উপমা। সম্পর্কে প্রিয়তার বড় যা হয় সে। উপমার এমন হেয়ালি মিশ্রিত উত্তর শুনে তার দিকে কটমট করে তাকান জামেলা বানু। অভিব্যক্তিতে স্পষ্টত ফুটে ওঠে তিনি বড় ছেলের বউয়ের কথায় সন্তুষ্ট নন। প্রতিউত্তরে তিনি বিরক্ত কণ্ঠে বলে ওঠেন, কি বলছো তা বুঝে বলছো তো বড় বউ? কথাটা এভাবে বলা যত সহজ, বুমাকে গিয়ে বলা অত সহজ নয়। মেয়েটা কতদিন হলো স্বামী ফিরবে বলে আনন্দে আছে, ঘর দোর সাজিয়ে নিজে সাজতে বসেছে। এখন এটা শুনলে তার কি হবে সেটা ভেবেছ? শাশুড়ি মায়ের কথায় বিরক্ত হয় উপমা। চ সদৃশ্য শব্দ উচ্চারণ করে বলে, উফ আম্মা, যেখানে সে আর আমাদের কেউ হয়ে থাকছেই না, সেখানে তার চালচুলোর কথা ভাবার কোনো প্রয়োজন আছে বলেন? আপনার ছেলে দিয়ে ছেলের বউয়ের সাথে সম্পর্ক, আপনার ছেলেই তো তাকে মানছে না, তবে তাকে নিয়ে ভাবনা কিসের? জবাবে গম্ভীর কণ্ঠে জামেলা বানু বলেন, ভাবনার বিষয় তো আছেই উপমা। তাইজেব যদি সত্যি প্রিয়তাকে ছেড়ে দেয় তবে ছাই পড়বে এই বংশের ইজ্জতে। আমাদের সুরদের এই বংশে কোনো ছেলে 2-3 বিয়ে করে সংসার করা স্বাভাবিক ঘটনা, কিন্তু কেবলমাত্র দ্বিতীয় বিয়ে করবে বলে আগের বউ তালাক দেওয়া কোনো সহজ ঘটনা না। এই বাড়ির নিয়মে তা নেই। এই ঘরে একবার যে মেয়ে পা রাখে সে সারা জীবনের জন্য রাখে। এখন চাইলে কি সেই নিয়ম পাল্টানো যাবে? আমরা মুরব্বি হয়ে এসব কিভাবে মেনে নিব বলো? শাশুড়ি মায়ের কথার প্রতিক্রিয়া স্বরূপ সায় মেলায় সুমি। অপরদিকে কোনো রূপ বিলম্ব না করে উপমা বলে ওঠে, যুগ বদলাইছে আম্মা, আগের খেই ধরে থাকলে কি চলবে বলেন? তাছাড়া এসব নিয়ম আপনারা ধরে রাখতে চাইলেও আপনার ছেলে যে তা রাখবে না তা ভালো করেই জানেন। প্রিয়তাকে ডিভোর্স দেওয়া যেমন বাড়ির লোক মানবে না, তেমনি তাকে ডিভোর্স না দিলে আমার বোন নীলিও তাইজেবকে বিয়ে করবে না। সে সাফ বলে দিয়েছে সতীনের ঘর করা তার পক্ষে অসম্ভব ব্যাপার। তাই তাইজেবকে প্রিয়তাকে ডিভোর্স দিতেই হবে। তাই দেরি না করে তাকে জানিয়ে দেন, দেবরজি এতদিন পর এসে ঝামেলা লাগাক তা ভালো দেখাবে না। দরজার বাইরে দাঁড়িয়ে এসব শুনে আকাশ থেকে পড়ার জোগাড় হলো প্রিয়তার। কোথাও যেন বাজ পড়ল মনে হলো। তার বর তবে দেশে ফিরে তাকে ডিভোর্স দিয়ে অন্য কাউকে বিয়ে করার প্ল্যান করেছে, আর এসবকে নীরব সমর্থন করে চলেছে সবাই। সে আর সহ্য করতে পারল না। পা ফেলে এগিয়ে গেল ঘরে। ওকে দেখে জামেলা বানু ও সুমি ভরকে গেল। তড়িৎ মুখ শুকনো করে ফেললেন জামেলা বানু। উপমার মাঝে কোনো হেলদোল দেখা গেল না, বরং বিজয়ের হাসি হাসল সে। প্রিয়তার হাতে 3টি শাড়ি ঝুলছে, যা পছন্দ করে দেওয়ার জন্য সাথে এনেছিল সে। শাড়িটা হাতে ধরে রেখে কাপা কাপা গলায় সে জিজ্ঞেস করল, মা, আপনারা যা বললেন তা কি সত্যি? উনি সত্যি আর আমার সাথে সংসার করবেন না বলেছেন? প্রিয়তার প্রশ্নে অসহায় চোখে তাকান জামেলা বানু। মুখ গলিয়ে কোনো শব্দ উচ্চারণ করতে পারেন না সে। বিবেক টনটন করছে তার। মেয়েটার মনের উপর দিয়ে বইয়ে যাওয়া ঝড় যেন নিজ চোখে দেখছেন তিনি, যার বিধ্বস্ততা তার চোখে মুখেও ফুটে উঠছে। তিনি বেশ বুঝতে পারছেন মেয়েটা সব কথা শুনেছে, কিন্তু সে যে দরজার বাহিরে ছিল এটা তিনি বুঝতে পারেননি। তীব্র অনুশোচনায় 2 চোখের দৃষ্টি নামিয়ে ফেললেন তিনি। কিছু সময় নীরব থেকে প্রিয়তা সুমির দিকে তাকিয়ে বলে ওঠে, সে কি সত্যিই এই কথা বলেছে ছোট ভাবি? সে সত্যি নীলি আপুকে বিয়ে করবে জানিয়েছে? জবাবে মাথা নুইয়ে ফেলল সুমি। এদের নীরবতাতেই উত্তরটা লুকানো ছিল। তবুও উপমা পাশ থেকে তার ভদ্র ভাষার আড়ালে লুকিয়ে রাখা 20 দাঁত দেখিয়ে বলল, সত্যি না মিথ্যা তা না হয় নিজ চোখেই দেখো তুমি। আমার বোন নীলি আর তাইজেব যখন একসাথে বাড়ি ঢুকবে তখনই উত্তরটা পেয়ে যাবে আশা করছি। কথাটা বলে কেমন করে হেসে উঠল উপমা।
তা দেখে উত্তেজিত হল প্রিয়তা। বিয়ের পর থেকেই উপমার একটু কথা শুনে চলতে হচ্ছে তাকে। তার ছোট বোনের স্থানে প্রিয়তা এ বাড়ির বউ হওয়ার ব্যাপারটা উপমা মেনে নেয়নি কখনো। উপমার আশা ভঙ্গ হয়েছে জন্য এমন করছে ভেবে এতদিন নির্বে এসব সহ্য করে গিয়েছে সে। হয়তো একদিন সব ঠিক হবে ভেবেছিল, কিন্তু আজ এমন অবস্থায় রাগে তার শরীর জ্বলে উঠল। জবাবে সে বলল, ওহ, আপনার বোন তাহলে এখনই উদ্দেশ্য হাসিলে নিজের লেজ এগিয়ে দিয়েছে তাই না? সাথে করে নিয়ে আসবে তাকে, তো বেশ আনুক, কিন্তু আমার অপরাধটা কি সেটা না শুনে আমিও যাচ্ছি না এ বাড়ি ছেড়ে। একসময় তো নীলি আপুকে রিজেক্ট করেই তিনি আমাকে বিয়ে করলেন, এখন আবার সেই নীলি আপুর জন্যই আমাকে ছাড়বেন? কারণটা কি তার জবাব আমার জানতে হবে না? উত্তেজিত হয়ে কথাগুলো বলে প্রিয়তা। তার কথায় উপমা সহাস্যমুখে বলে, মানুষ একবার ভুল করে কাদায় পা ফেলেছে বলে যে সেখানেই পা ডুবিয়ে রাখবে তা তো নয় ছোট যা, বরং কাদা থেকে পা তুলে তাড়াতাড়ি ধুয়ে ফেলাটাই মানুষের কর্ম। তাই যে বউ তাই করছে। আমার বোনকে রিজেক্ট করে তোমাকে বিয়ে করার মতো ভুলটা সে অনেক আগেই ধরতে পেরেছে। তাই তো দেশে ফেরার আগে নিজের জীবনের ভুল শুধরে নিতে চাইছে। তুমি বরং আর অপমানিত না হয়ে এখন নিজের বাড়ি ফিরে যাও। নিজের স্বামীকে অন্যের সাথে দেখে সহ্য করতে পারবে না, আপনার আর দরদ দেখানো লাগবে না। নিজের জ্ঞান আমার আছে, কি করব না করব তা আমার ব্যাপার। বোনকে তো লেলিয়ে দিয়েছিলেন আমার সংসার ভাঙতে, এবার শান্তি তো। দাঁতে দাঁত চেপে এসব বলে প্রস্থান করে প্রিয়তা। তার কথায় ক্রুদ্ধ হয় উপমা, কিন্তু জবাব দেওয়ার সুযোগ পায় না। প্রিয়তা ততক্ষণে চলে গিয়েছে। জামেলা বানু কিছু না বলে উপমার দিকে একবার কড়া চোখে তাকিয়ে দেখে প্রিয়তার পিছু যায়। ঘরে গিয়ে চুপটি করে বসে রয়েছে মেয়েটি। তাকে সাহস দিয়ে তিনি বললেন, তুমি একদম চিন্তা করো না প্রিয়তা, তাইজেব আরেকটা বিয়ে করলেও এ বাড়িতে নিজের পুরো দস্তুর অধিকার পাবে তুমি। আমি এখনো মারা যাইনি, আর আমি থাকতে এ বাড়ির চৌকাঠ থেকে কেউ উচ্ছেদ করতে পারবে না তোমাকে। কথাটা বলে প্রিয়তার কাঁধে হাত রাখলেন তিনি। জবাবে প্রিয়তা মুখ গম্ভীর করে বলল, আপনার ছেলে যদি সত্যি অন্য কাউকে বিয়ে করে তবে এ বাড়ি থাকার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই আম্মা। সতীনের ঘর করার শখ আমারও নেই, তবে আমি থাকতেও অন্য নারীতে জড়ালো কেন? আর যদি এমনটাই করবে তবে আমাকে বিয়ে করল কেন? এই জবাব আমার চাই। আমার জীবন নিয়ে তো এত সহজে কাউকে খেলতে দিব না আমি। জবাবদিহি করতে হবে এর জন্য, এমনকি আপনারা যদি সায় দেন আপনাদেরও পস্তাতে হবে বলে দিলাম। জামেলা বানু প্রিয়তাকে প্রতিউত্তরে কিছু বলতে গিয়েও দমে গেলেন। মেয়েটির শক্ত চোখ মুখের দিকে তাকিয়ে থমকে গেলেন একেবারে। এ যেন এক অচেনা নারী, এই সমাজ থেকে একদম ভিন্ন কেউ, যেখানে অন্য মেয়ে হলে এমন সংবাদে কেঁদে বুক ভাসাত। অথচ এই মেয়ে নিজের ঘর ভাঙার গান শুনেও নীরব, নিস্তব্ধ। জামেলার হঠাৎ করেই মনে হলো সব যেন পাল্টে গিয়েছে, এই দুনিয়াও বদলে গিয়েছে। আগের রীতিনীতি পোড়ার গন্ধ তার নাক ছুঁয়ে দিল যেন। সে কেবল ফ্যালফ্যাল করে চেয়ে